রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ উত্তরবঙ্গ প্রান্তের পক্ষ থেকে আজকে উপস্থিত আমাদের প্রান্তের সমস্ত সাংবাদিক বন্ধুদের আমি সংঘের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই জানেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অখিল ভারতীয় প্রতিনিধি সভা, যেটা সর্বোচ্চ ডিসিশন বডি, এর অখিল ভারতীয় প্রতিনিধি সভার কার্যক্রম গত 13, 14 আর 15 মার্চ পানিপথের সামালখাতে অনুষ্ঠিত হয়। সারা ভারতবর্ষের সমস্ত প্রান্ত থেকে সংঘের প্রান্তের অধিকারীরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। অখিল ভারতীয় আমাদের সংঘের সমস্ত পদাধিকারীরা উপস্থিত ছিলেন। সংঘের বিচার পরিবারের প্রায় 44টি সংগঠনের অখিল ভারতীয় পদাধিকারীরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। 3 দিন ধরে এই বৈঠক চলে। প্রতি বছর মতো এবছরও বিভিন্ন বিষয়ে চর্চা পর্যালোচনা হয়েছে। ভারতবর্ষের আর্থসামাজিক পরিবর্তনের দৃষ্টিতে সংঘের কাজ, সংঘের স্বয়ংসেবকের কাজের মাধ্যমে ভারতবর্ষের যে অগ্রগতি এবং পুনর্জাগরণ হচ্ছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা ওই বৈঠকে হয়। বিভিন্ন রকমের চ্যালেঞ্জেস, সেই চ্যালেঞ্জেসকে কীভাবে আমরা তার সমাধান বের করতে পারি সে বিষয়ে মণিপুরের ঘটনা হোক অথবা ছত্তিশগড়ের নকশালবাদী আন্দোলনের ঘটনা হোক, সমস্ত বিষয়ে ওই বৈঠকে চর্চা করা হয়। এই বৈঠকে প্রায় 1498 জন অপেক্ষিত ছিলেন, আমন্ত্রণ করা হয়েছিল। তার মধ্যে 1438 জন এই বৈঠকে উপস্থিত ছিলেন। প্রায় 98% উপস্থিতির হার ছিল। বৈঠকে 3 দিন ধরে বিভিন্ন রকমের আলোচনা হয়েছে। তার বিস্তারিত জানকারি, বিস্তারিত বিবরণ আমাদের প্রান্তের মাননীয় সংঘচালক ঋষিকাশ সাহাজি আপনাদের কাছে বিস্তারিতভাবে বলবেন। আপনারা প্রথম ওনার বক্তব্য শুনবেন, তারপরে যদি কিছু প্রশ্ন জিজ্ঞেস করার থাকে তাহলে উনি তার জবাব দেবেন। সবাইকে নমস্কার। আমি সংখ্যাত্মক কিছু বিষয়ে বলছি। সংঘের কাজ বাড়ছে, বিশ্বজুড়ে বাড়ছে। সংঘের কাজ বাড়ছে মানে বুঝতে হবে সম্পূর্ণ বিশ্বে শুভ শক্তির জাগরণ হচ্ছে। আর সম্পূর্ণ বিশ্বে শুভ শক্তির জাগরণ তখনই হবে যখন ভারত জাগবে। ভারতের সজ্জন শক্তি যখন জাগবে তখন সম্পূর্ণ বিশ্বে শান্তি, আনন্দ, সুরক্ষা, এই ধরনের সমৃদ্ধি আমরা দেখতে পাব। এক কথায় মানবিকতা বিকশিত হবে। সংঘের কাজ কেমন বাড়ছে তার একটা সংখ্যাত্মক বলছি। 949টি। এর মধ্যে বিদ্যার্থী সংযুক্ত শাখা 33,000 ছিল গত বছর, 33,129। এই বছর সেটা হয়েছে 34,974। মহাবিদ্যালয় কেবল তরুণ, সেখানে 24,748। এবছর হয়েছে 27,202। পৌর ব্যবসায়ী গত বছর ছিল 9,397। এবছর হয়েছে 10,480। বালকদের শাখা গত বছর ছিল 9,000। আমাদের সংঘের বার্তা পৌঁছানোর জন্য আমাদের যে 7 রকম কার্যক্রম আছে এরকম চিন্তা করে হয়েছিল। 7 রকম কার্যক্রমের মধ্যে আমাদের যে প্রথম কার্যক্রম হয়েছিল বিজয়া দশমীতে, সংঘের যে ইউনিফর্ম গণবেশ বলি আমরা, কার্যক্রম আমাদের হয়েছে সেটা ছিল আমরা বলি সদ্ভাব বৈঠক। সমাজের সামাজিক নেতৃত্ব, বিভিন্ন জাতি বিরাদরি, বিভিন্ন সমাজ, সেখানকার নেতৃত্বদের সূচি আমাদের কাছে আছে। তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল। তাদের উপস্থিতিতে আর হিন্দু সম্মেলন অধিকাংশ মণ্ডলে হয়েছে। এই 5 রকম কার্যক্রম বললাম। আরো আরেকটা কার্যক্রম আছে, 4 রকম বললাম। পঞ্চম কার্যক্রম যেটা আমরা করেছি, গৃহ সম্পর্ক অভিযান। বাড়িতে বাড়িতে আমরা গেছি। আমরা চেষ্টা করেছি অন্তত সমস্ত গ্রাম যেন আমরা সম্পর্ক করতে পারি, আমরা শাখা করব। এই
যে কার্যক্রমগুলো 5 রকম কার্যক্রম হয়েছে আমাদের, তো সেটা সংখ্যাত্মক একবার বলছি। প্রথম কার্যক্রম গণবেশে একত্রীকরণ। গণবেশ একত্রীকরণে 117 স্থানে আমরা পথ সঞ্চালন করেছি, রুট মার্চ। সেখানে 11,435 জন স্বয়ংসেবক ফুল ইউনিফর্মে ছিল। ঘোষ বাঁধন হয়েছে বেশিরভাগ জায়গাতেই, 627 জন আর সেখানে ঘোষ বাঁধনে অংশগ্রহণ করেছে। এটা প্রথম কার্যক্রম। দ্বিতীয় কার্যক্রম প্রমুখ জনগোষ্ঠী। আমাদের জেলা কেন্দ্রে 14 স্থানে হয়েছে, 14টা জেলা। অন্য কেন্দ্রে 22 স্থানে হয়েছে। মোট 36 স্থানে আমাদের প্রমুখ জনগোষ্ঠীর যে ডাকা হয়েছিল, বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে তার সম্মেলন হয়েছে। সেখানে 10,500 জনকে আমরা নিমন্ত্রণ করেছিলাম। 4,708 জন, তাদের প্রমুখ ব্যক্তিদের তো অনেক সময়ের পাবন্দি থাকে, আর তার মধ্যেও 4,708 জন উপস্থিত হতে পেরেছিলেন। এর মধ্যে 924 জন মহিলাও ছিলেন। মোট 5,632। পুরুষ উপস্থিত ছিলেন 2,79,426 জন, আর মহিলা উপস্থিত ছিলেন 2,68,538 জন, প্রায় সমান সমান। মোট 5,27,964 জন উপস্থিত ছিলেন। গৃহ সম্পর্ক অভিযানে আমরা 10,51,000 বৈঠক করেছিলাম। সেখানে গ্রামীণ ক্ষেত্রে 78টি ব্লকে, খণ্ডে, আমাদের ভাষায় 78টি খণ্ডে, এবং নগরের ক্ষেত্রে 29টি নগরে আমরা সম্মেলন করেছি। এখানে 4,143 জন সামাজিক প্রমুখ ব্যক্তি উপস্থিত ছিলেন। আমি শুধু দুটা সংখ্যাত্মক বলবো সারা ভারতের ক্ষেত্রে, সব জায়গায় সমস্তটা হয়নি। কোনো আমাদের এখানে যেরকম 10 কোটি পরিবারে পৌঁছেছি আমরা। হিন্দু সম্মেলনের ক্ষেত্রে 23,143টি মণ্ডলে আমরা করেছি হিন্দু সম্মেলন। সেখানে উপস্থিত ছিলেন 1,55,95,124 জন। এরকম ব্যাপক হয়েছে। আমাদের সৌভাগ্য, আমাদের প্রান্তে পরম পূজনীয় সরসংঘচালকজির প্রবাস হয়েছে ডিসেম্বরের 18-19। উনার প্রবাস তো অখণ্ড প্রবাস চলতে থাকে। ঠিক হয়েছিল শতবর্ষকে কেন্দ্র করে আমাদের দেশের প্রমুখ 4টি স্থানে উনার এরকম বক্তৃতা মালা হবে। তো প্রথম যেটা হয়েছিল দিল্লিতে, দ্বিতীয়টি হয়েছিল আপনার ব্যাঙ্গালোরে, তৃতীয়টি কলকাতায়, এবং চতুর্থটি মুম্বাইতে। আপনারা দেখে থাকবেন, এ সমস্ত তো সম্প্রচার হয়েছে। আমাদের দেশের বাইরেও আরো 22টি দেশ থেকে সেখানে প্রতিনিধিত্ব অংশগ্রহণ করেছে। বাকি দেশের বিশিষ্ট জনেরা সেখানে ছিলেন। অনেকের নাম আপনারা জানেনই। বিশিষ্ট খেলোয়াড়, বিশিষ্ট অভিনেতা অভিনেত্রী, বিশিষ্ট আমাদের প্রাক্তন অনেক সেনাপ্রধান, বৈজ্ঞানিক, সাহিত্যিক, বিভিন্ন জগতে বিশিষ্ট ব্যবসায়ী, এরকম সব উপস্থিত সেখানে ছিল। আমাদের প্রান্তে 18 তারিখে যে কার্যক্রম হয়েছে, 18 তারিখের কার্যক্রমে এত সুন্দর কার্যক্রম হয়েছে। সমাজের মধ্য থেকে শুধু সঙ্গে স্বয়ংসেবকরা উপস্থিত থাকলে আপনারা জানেন সেখানে সময় মতো কার্যক্রম শুরু হয় এবং অনুশাসিত সমস্ত কার্যক্রম হয়। কিন্তু এখানে সমাজের বিভিন্ন
জায়গা থেকে বিভিন্ন মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় আর বিভিন্ন যুবকদেরকে আমরা আহ্বান করেছিলাম, যুবক যুবতীদেরকে 35 বছর বয়স পর্যন্ত এদেরকে আহ্বান করা হয়েছিল। সেখানে দুপুরে ভোজনের ব্যবস্থাও ছিল। 5729 জন যুবক সেখানে অংশগ্রহণ করেছে, 1053 জন যুবতী সেখানে অংশগ্রহণ করেছে। সম্পূর্ণ যে কার্যক্রম, সেখানে কারো মোবাইল একবারের জন্য বাজেনি, কেউ উঠে যায়নি। সম্পূর্ণ কার্যক্রমের সময় সুষ্ঠুভাবে যেভাবে থাকা উচিত তো সেভাবে সব অনুশাসন পালন করেছে। অতজনের ভোজন ব্যবস্থা অল্প সময় ছিল, আধা ঘন্টার মধ্যে ভোজন শেষ করতে হবে এরকম বলা হয়েছিল। আধা ঘন্টার মধ্যে সুষ্ঠুভাবে ভোজন সমাপন হয়েছে এবং একটা পাতাও এদিক ওদিক করেছিল এরকম কেউ দেখতে পারেনি। সব জায়গা মতো রাখা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের যে বিদ্যালয় দিয়েছিলেন আমাদের ব্যবহার করার জন্য শতাব্দী সদন, তারাও প্রশংসা করেছে যে এত অল্প সময়ের মধ্যে এত সুন্দরভাবে সুষ্ঠুভাবে এতজন এসে কার্যক্রম করে গেল আর এত পরিষ্কার পরিচ্ছন্ন থেকে গেল সমস্ত মাঠ, ঘর, সমস্ত কিছু। দ্বিতীয় কার্যক্রম হয়েছিল আমাদের ওই শতাব্দী সদনের উল্টো দিকে মারোয়ারি যে ভবনটা আছে সেখানে 160 জন বিশিষ্ট নাগরিকরা সেখানে উপস্থিত ছিল। 2 সত্র হয়েছে। প্রথম সত্রে ওনার বিষয় ছিল, দ্বিতীয় সত্রে সেখানে প্রশ্নোত্তরের কার্যক্রম ছিল। অনেক রকম প্রশ্ন সেখানে হয়েছে, তার উত্তর উনি দিয়েছেন, তাতে সকলে সন্তুষ্ট হয়েছেন, আনন্দ পেয়েছেন, একটা আনন্দের পরিবেশ সেখানে নির্মাণ হয়েছিল। এরকম দুটো কার্যক্রম আমাদের এই বঙ্গে পরম পূজনীয় সরসংঘচালকের উপস্থিতিতে হয়েছে। আপাতত এইটুকুই বললাম, তার বিষয় অনেক লম্বা হয়ে যাবে। হ্যাঁ, এবার প্রতিনিধি সভা বৈঠকে যে অন্যান্যবার প্রস্তাব নেওয়া হয়, এবার কোনো প্রস্তাব নেওয়া হয়নি। এবার শুধু একটা বক্তব্য যেটা আপনাদের কাছে সবাইকে দেওয়া আছে, ফাইলের মধ্যে দেওয়া আছে। সন্ত রবিদাসজির 160তম বর্ষ চলছে। তো 160তম বর্ষে সন্ত রবিদাসজির জীবনে আমরা যদি ওনার মধ্যে লেখা আছে কিছুটা, তারপরে জীবনী পড়বেন আপনারা। গৃহী উনি ছিলেন, উনি সন্ন্যাসী ছিলেন না, একজন গৃহী। আমাদের কতগুলো জিনিস কি দেখি, একটা ধর্মভাব প্রচার হয়, তো উনিও ধর্মভাব প্রচার করেছিলেন, মানুষের মধ্যে ধর্মভাব জাগরণের কাজ উনি করেছিলেন। তার পাশাপাশি আমাদের সমাজের মধ্যে উচ্চ নিচ ভেদভাব যেন না থাকে, সমরস সমাজ নির্মাণের জন্য ওনার যোগদান। তার পাশাপাশি আমাদের দেশের উপর যে আক্রমণ বা দেশ বিরোধী যে কার্যকলাপ, তার বিরুদ্ধেও ওনার ব্যবহার, ওনার আন্দোলন আমরা দেখে থাকব। আমরা জানি মীরাবাই ওনার শিষ্য ছিলেন। তাছাড়া কাশীর যিনি মহারাজ, উনি ওনার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। বাকি এর মধ্যে বিশেষভাবে দেওয়া আছে, আপনারা পড়বেন। আর এবার কোনো প্রস্তাব নেওয়া হয়নি। একটা বিষয় উল্লেখ করছি, এটা আমাদের প্রতিনিধি সভা বৈঠকে পাশ হয়ে গেছে। 2027-এর প্রতিনিধি সভা বৈঠক থেকে ওটা আমাদের কার্যকরী হবে। আমাদের যে ভৌগোলিক রচনা ছিল সঙ্গে, সবার উপরে অখিল ভারতীয় রচনা, তারপরে ক্ষেত্র, তারপরে হচ্ছে আমাদের প্রান্ত, যেরকম উত্তরবঙ্গ প্রান্তের আজকে সম্মেলন হচ্ছে, তারপরে ছিল বিভাগ, তারপরে জেলা, এরপরে খণ্ড, মণ্ডল, তারপরে শাখা। এইভাবে আমাদের রচনা ছিল। এই বছর একটু পরিবর্তন হলো, প্রান্ত বলে আর কিছু থাকবে না, প্রান্ত নামটা উঠে যাচ্ছে, উত্তরবঙ্গ প্রান্ত আর থাকবে না। এখন এটা হয়ে যাবে শিলিগুড়ি সম্ভাগ। আমাদের 44টা প্রান্ত ছিল গোটা ভারতবর্ষে, এখন সেটা হয়ে যাবে 85টা সম্ভাগ। উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিবর্তন হয়নি, উত্তরবঙ্গের ক্ষেত্রে এই শিলিগুড়ি সম্ভাগ মানে ওই রচনায় থেকে গেল। পশ্চিমবঙ্গে আমাদের 3টা প্রান্ত ছিল, দক্ষিণবঙ্গ, মধ্যবঙ্গ এবং উত্তরবঙ্গ। এবার সেটা 5টা সম্ভাগ হয়ে গেল, কলকাতা সম্ভাগ, হাওড়া সম্ভাগ, নবদ্বীপ সম্ভাগ আর বর্ধমান সম্ভাগ, আর এটা শিলিগুড়ি সম্ভাগ।
এই শিলিগুড়ি সম্ভাগের সঙ্গে সিকিম থেকে গেল, এই মিলে শিলিগুড়ি সম্ভাগ, এটা পরিবর্তন হয়েছে। আর মাঝখানে প্রান্ত আর ক্ষেত্র, এই যে সম্ভাগ আর ক্ষেত্র, এর মাঝখানে যে রাজ্য আমাদের আছে পশ্চিমবঙ্গ রাজ্য, এটাকে আমরা নাম দিয়েছি প্রদেশ। এর প্রদেশ থাকবে, ক্ষেত্রের পরে প্রদেশ, প্রদেশের পরে সেই প্রদেশে 5টা সম্ভাগ, পশ্চিমবঙ্গ প্রদেশে 5টা সম্ভাগ। আগামী প্রতিনিধি সভার বৈঠকে সম্ভাগের যে টলি আছে এবং সম্ভাগ যে মণ্ডলী হবে তাদের ডাক হবে, কার্যকারী ডাক হবে। আগামী মার্চে প্রতিনিধি সভা বৈঠক নাগপুরে হবে। 3 বছর পর পর প্রতিনিধি সভা বৈঠক নাগপুরে হয়, আর 3 বছর পর পর আমাদের যে সংবিধান অনুযায়ী যে নির্বাচন আছে, সেই নির্বাচন 3 বছর পর পর হয়। নাগপুরের যে বৈঠক 3 বছর পর হয়, সেখানে মাননীয় সড়ক কার্যবাহীর নির্বাচন হয়। তার আগে সমস্ত সংঘচালকদের নির্বাচন হয়ে যাবে। আমার যেরকম নির্বাচিত সংঘচালক নির্বাচিত, উনি ঘোষিত, নিযুক্ত, বাকি শুধু সংঘচালক নির্বাচন করা হয়, আর অখিল ভারতীয় স্তরে माननीय सड़क कार्यवाही जी निर्वाचन। फ्रांस के बैठक में, राष्ट्रीय बैठक में बांग्लादेश की घुसपैठ और बांग्लादेश की स्थिति पर कोई बात हुई? बांग्लादेश के बारे में बात हुई, नेपाल के बारे में बात हुई और मणिपुर के बारे में भी बात हुई। नेपाल से भी प्रतिनिधित्व रहते हैं हम लोगों का अखिल भारतीय बैठक में। नेपाल से जो प्रतिनिधि वहाँ पर उपस्थित थे, उन्होंने नेपाल के बारे में बताया, और मणिपुर का जो प्रतिनिधि उपस्थित थे वहाँ का विभाग कार्यवाह, क्षेत्र कार्यवाह, उन्होंने मणिपुर के बारे में बताए। और बांग्लादेश के बारे में हम लोगों में से ही माननीय प्रदीप जोशी जी ने बांग्लादेश के बारे में जानकारी दी। बांग्लादेश घुसपैठ के बारे में जो सबसे बड़ा समस्या इस सीमावर्ती क्षेत्र में बताया जा रहा है, इसको लेके केंद्रीय मंत्री बार बार बोलते घुसपैठ को निकालेंगे, तो घुसपैठ को लेके प्रतिनिधि सभा में कोई बात हुई? जी, बांग्लादेश के लेके जब बात हुई तब घुसपैठ के लेके होगा ही, होना ही चाहिए। तो समस्या है, देश का समस्या है। हम लोग देश का समस्या में जानेंगे नहीं तो उसका निराकरण कैसे करेंगे? तो जानकारी तो लेना ही है। सिलीगुड़ी क्षेत्र में आरएसएस की जो भूमिका है और आगामी जो इलेक्शन आने वाले हैं उस बारे में क्या कुछ कहना चाहेंगे? इलेक्शन तो 5 साल बाद आते हैं, और संघ का काम नित्य काम है, हर दिन का काम है, समाज जागरण का काम है, व्यक्ति निर्माण का काम संघ का है। निर्वाचन 5 साल बाद आते हैं। इस बार निर्वाचन आए हैं। निर्वाचन के समय हम लोग क्या करते हैं, हम लोग तो बोलते हैं आरएसएस इज नॉट पॉलिटिकल बट पॉलिटिकल कॉन्शियस सोशल एंड कल्चरल ऑर्गेनाइजेशन। तो हम लोग कॉन्शियस रहते हैं, रहने के लिए हमको कुछ करना भी चाहिए। इसीलिए हम लोग जो करते हैं, हम लोग समाज में जाते हैं, बताते हैं हर नागरिक को वोट देने कर्तव्य है, 100% वोट हो, ये हम लोग बताने के लिए जाते हैं। एक भी वोटर ऐसे ना हो जहां वोट नहीं देंगे। कैंडिडेट हम लोग चॉइस नहीं करते हैं, कैंडिडेट अपना अपना राजनीतिक दल अपना अपना कैंडिडेट चॉइस करेंगे। हम लोग बताते हैं आप उस कैंडिडेट में चॉइस कीजिए, अच्छा कौन है। आपको लगता है सब बुरा है, आप नोटा में वोट देते हैं, नोटा में नहीं दीजिए। अब अच्छा कैंडिडेट उसमें जो अच्छा लगे उनको दीजिए। अब अगर नोटा में देंगे तो उनमें जो सबसे खराब है उनका फायदा हो जाएगा, इसलिए उनमें जो जिसको अच्छा लगता है उनको आप दे दीजिए। और ये समाज के विशिष्ट व्यक्तित्व हैं, अलग अलग संगठन हैं, सबको लिए हम लोग ये कहना चाहूंगा कि आप सब एक काम मिलके कीजिए, 100% मतदान हो। राष्ट्रीय स्वयंसेवक संघ उत्तर बंगाल में महिलाओं की भूमिका कितनी है या इनकी भागीदारी कितनी है? संघ तो पुरुष का संगठन है। राष्ट्रीय स्वयंसेवक संघ में सिर्फ पुरुष रहते हैं। राष्ट्र सेविका समिति वो भी आरएसएस है, वो महिला के संगठन है, अलग से। हाँ, अलग से महिलाओं का संगठन है। तो महिलाओं का संगठन राष्ट्र सेविका समिति है, और स्वयंसेवक द्वारा परिचालित जितना भी संगठन है काम कर रहा है, समाज का हर जगह पर संघ का स्वयंसेवक जुड़ी हुए हैं, काम कर रहा है। तो हम लोग साल में 1-2 बार बैठते हैं, जानकारी लेते हैं, सहभागी बनते हैं। कोई काम हो तो हम लोग कैसे उसको सहभाग कर सकते हैं, ये हम लोग करते हैं, आपस में बातचीत होता है। বিজেপির সঙ্গে আপনাদের সম্পর্ক?
কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। বিজেপিতে কিছু স্বয়ংসেবক আছে, যেমন আমি আপনাকে উদাহরণ দেই, সেনাবাহিনীতে আমাদের অনেক স্বয়ংসেবক আছে, অনেক হাই স্কুলে, ইউনিভার্সিটিতে, অনেক কলেজে স্বয়ংসেবক আছে, অনেক থানাতে স্বয়ংসেবক আছে। এবার থানার সাথে আরএসএসের কি সম্পর্ক, ওই ইউনিভার্সিটির সাথে আরএসএসের কি সম্পর্ক, ওই সেনাবাহিনীর সাথে আরএসএসের কি সম্পর্ক? সেরকম রাজনীতিতে অনেক স্বয়ংসেবক আছে, এদের সাথে যেমন সম্পর্ক হ্যাঁ আছে। কিন্তু তৃণমূল সিপিএম কখনো আমাদেরকে সঙ্গ কাছে এসে বলেনি যে আমরা আপনাদের মতন করে আপনারা যে ভাবছেন রাষ্ট্রের সর্বাঙ্গীন কল্যাণ, রাষ্ট্রহিত সর্বোপরি, আমরাও ওই একই আদর্শে চলতে চাই, তার জন্য আপনাদের কাছে পরামর্শ চাই। কোনোদিন আমাদের কাছে পরামর্শ চাইনি, যদি চাই আমরা বলবো। বিজেপি বলেছে, বিজেপির স্বয়ংসেবকরা আসে, তারা আমাদের সঙ্গে সম্পর্ক করে, পরামর্শ চায়, পরামর্শ দেই। বলেনি, বললে তো আমরা পরামর্শ দেবো, বলছি তো। যেহেতু শুধুমাত্র বিজেপি থেকে পরামর্শ চাইতে আসে, সেই জন্য আমরা পরামর্শ দিই। এই জন্য অনেকে ভাবে যে বিজেপির সাথে আমাদের সম্পর্ক এরকম। রাজনৈতিক কোনো সম্পর্ক আমাদের মধ্যে নেই। আমি বলতে পারবো না। মমতা ব্যানার্জি সেদিন নাকি বলেছে, আমি অন্যজনের কাছ থেকে শুনলাম যে আরএসএসকে আমি আগে ভালোবাসতাম, গান্ধী হত্যার পর থেকে আর ভালোবাসি না। তো আরএসএস কোনোদিন গান্ধীজিকে হত্যা করেনি। আর আরএসএস ওটাই আমার প্রশ্ন, ওটাই আমার প্রশ্ন। উনি নাকি বলেছেন এটা। তো এটা যদি বলে থাকে, তাহলে তার আগে উনি জন্মের আগে হয়তো আরএসএস ছিলেন, এরকম হতে পারে। प्रतिनिधि सभा का आउटकम का बात कर रहे हैं, तो जिसका आप नॉर्थ बंगाल और सिक्किम का इंचार्ज है, तो 3 साल की तुलना में नॉर्थ बंगाल में आरएसएस का एक्टिविटी कितना बड़ा है सिक्किम और नॉर्थ बंगाल में? सिक्किम में थोड़ा धीमी हो रहा है, लेकिन नॉर्थ बंगाल में बहुत बड़ा है, बढ़ रहा है। शाखा कितना है? अभी अभी बताया ना, 530 शाखा चल रहा है अभी। हाँ, पहले 5-7 साल पहले भी यहाँ 500 के नीचे शाखा था, अभी 530 चल रहा है, और बढ़ेगा। क्योंकि इस साल हम लोग जो आंकड़ा लिए हैं, इस साल जो हम लोग एक दिन शाखा दिवस करते हैं, मतलब उस दिन हर कार्यकर्ता कोई ना कोई शाखा में उपस्थित होगा। इस साल उसका समय हम लोगों का नहीं मिला, इसलिए, और शाखा ज्यादा है, जितना आंकड़ा यहाँ पर आए उतना हम बताएं। तो कंपैरेटिव स्टडी अगर हम करेंगे तो साउथ बंगाल में अभी तो प्रदेश नहीं रहा आपका, तो वेस्ट नॉर्थ बंगाल का सिचुएशन कैसा है? इज इट एनकरेजिंग और नहीं एनकरेजिंग? एनकरेजिंग तो है, ये है नया नया स्वयंसेवक अभी संघ में आ रहा है, युवक। जैसे कि वो बोल रहे थे कि बीजेपी के साथ आरएसएस के क्या रिलेशन, तो आई एग्री कि कोई रिलेशन नहीं, तो फिर भी नॉर्थ बंगाल में अभी भी माना जा रहा है कि बीजेपी स्ट्रॉन्ग, वो कुछ हद तक आरएसएस भी बैकअप देता है बीजेपी को। इसीलिए मेरा क्वेश्चन, যারা আছে পার্টি, তারা আপনাদের পরামর্শ চায়, এবার কি চেয়েছে, এই ধরনের প্রপোজাল কি চাইছে তারা? আচ্ছা, এখন আপনার আমার সাথে ব্যক্তিগত কি পরামর্শ চাইছেন, সেটা তো সবসময় বলবো না, আপনাকে ব্যক্তিগত বলবো। पार्टी अपने सबसे स्ट्रॉन्ग पॉइंट है, চাইলে দিতে পারে। सबसे সাহায্য বলতে ধরুন শাখা করছেন, বাধা দিচ্ছে না, জায়গায় করছে, এইগুলো সহযোগিতা, মানে আর্থিক সহযোগিতা বলছি না। আপনাদের তো বাধা আসছে, হ্যাঁ, বাধা আসে, মমতা ব্যানার্জি আসার পরে বাধা কোনো ব্যাপার নেই। বাধা এসছে, বিশেষ করে আমাদের কোচবিহার জেলাতেই বাধাটা বেশি, বাকি জেলাতে অতটা বাধা নেই। দিনহাটা বিশেষ করে উল্লেখ করা যেতে পারে, দিনহাটা, সেটাই, শীতলকুচি। গোষ্ঠী যদি বাধা দেয়, সেক্ষেত্রে পুলিশ প্রশাসন এদিক থেকে কোনো হেল্প পান কি? এমনি কোনো গোষ্ঠী আমাদের বাধা দেয়নি সংঘের কাজে, কোনো বাধা কে দিয়েছে? বাধা প্রশাসনের কিছু যারা আছে, আর আরো বেশি বাধা ছিল, Comparatively বাধা বেশি কে দিয়েছে, কোন গভর্নমেন্ট? কম বেশি সমানই দুজনেই। ठीक है, ठीक है। तो एक मिनट आप बैठक अपना संघ चालक जी ने बैठक लिया, बहुत धन्यवाद। আমাদের একটা কার্যক্রম আছে, কালকের সেই খবরটা আপনাকে আমি দিয়ে দিচ্ছি। আগামীকাল সায়েন্স সেন্টারে সোশ্যাল মিডিয়া কনক্লেভ এরকম একটা কার্যক্রম রাখা হয়েছে সংঘের বিশ্ব সংবাদ কেন্দ্রের পক্ষ থেকে। ওই কার্যক্রমে আমাদের প্রান্তের সমস্ত জেলার থেকে চয়নিত 2-4জন কার্যকর্তা, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট এরা থাকবে। ওই কার্যক্রমে আপনারাও নিমন্ত্রিত, আপনারাও আসতে পারেন, কার্যক্রম শুনতে পারেন, কার্যক্রম রেকর্ড করতে পারেন। কিন্তু এই কার্যক্রমে যিনি বক্তা, কিনোট স্পিকার যিনি আসবেন, উনি দিল্লি থেকে আসছেন, জে নন্দকুমার, ভারতীয় প্রজ্ঞা প্রবাহের চিফ কোঅর্ডিনেটর। উনি আসছেন, খুব জ্ঞানী ব্যক্তি, ওনার অনেক দখল আছে, অনেক জ্ঞান আছে, এই বিষয়ে উনি